The Playboy of the Western World, James Finch. হঠাৎ করে যদি এরকম হয় যে ফলস রিয়ালিজম মধ্যে মানুষকে বসিয়ে দেওয়া হয়, বা হঠাৎ করে মানুষ যদি ডেসপারেটলি নিজের রিয়ালিটি থেকে বেরিয়ে একটা ফলস রিয়ালিজমে চলে যায়, a tussle between realism and false romanticism, কি হবে তখন? মানুষ নিজেকে কোন জায়গাটাতে বসাতে পারে? আজকে বর্তমান সমাজে মানুষ সবসময় কি চায়, যে তার যে সারাউন্ডিংস আছে, তার যে পারিপার্শ্বিক আছে, সেখান থেকে সবসময় সে চায় যে একটা বেরিয়ে আসতে। সেটা বেরিয়ে আসতে গিয়ে অনেক সময় এমন কিছু পদক্ষেপ নিয়ে যায় যেটার কনসিকুয়েন্স কি মানুষ কখনো ভাবতে পারে না, বা যে পদক্ষেপটা নেয় সেই পদক্ষেপটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও মানুষ ভাবে না। এবার আমি যদি বলি, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, সকালবেলা আমি বাজার করব, রাত্রিবেলা সেই বাজারটা খাওয়া পর্যন্ত আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল, আমার জীবনে সোসাইটি, আমার জীবনে রিলিজিয়ন কোনো এফেক্ট করে না, এটা সর্বাঙ্গীনভাবে ভুল। ইটস এ কমপ্লিট লাই। সোসাইটি অ্যান্ড রিলিজিয়ন definitely and desperately bothers one's individual life. এবার আমার পারিপার্শ্বিক আমাকে একটা অদ্ভুত জিনিসে তৈরি করলো, যেটার জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। সেই মানুষটার ইমিডিয়েট সার্কামস্টেন্সে যারা রয়েছে তারাও নট প্রিপেয়ার্ড। এবার সমাজ সেটা তৈরি করার পর আমাকে বলে, এই তুমি খারাপ। ভুলটা কার? আমার না সমাজের? ল অ্যান্ড অর্ডার, রিলিজিয়ন আমরা তৈরি করছি, কিন্তু সেটা চলে যাচ্ছে অ্যাডভার্সলি আমাদের এগেনস্টে আর কি। তো এরকমই এটা থিম, সেন্ট্রাল থিম বলা যেতে পারে। তার সঙ্গে আরো অনেক কিছু চলে এসছে, যেমন রোল অফ দ্য ওয়েমেন ইন সোসাইটি, ম্যারেজ, ওডিপাল কমপ্লেক্স, and place, of course, the place of human being as an individual in a society. এই কতগুলো খুব অ্যাপারেন্টলি বিক্ষিপ্ত জিনিস, কিন্তু সেগুলোকে যদি একটা তারের মতো জোড়া যায়, সেই নিয়ে যে একটা গল্প তৈরি হবে 1907 সালে জেমস ফিঞ্চ, জন মিলিংটন ফিঞ্চ সেটাকে নিয়ে একটা খুব হাসির মোড়কে একটা গল্প লিখলেন, The Playboy of the Western World. It's a beautiful example of comedy of manners. এবার কমেডি অফ ম্যানার্স জিনিসটা জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে, অতদূর আমি যাচ্ছি না। বলা যেতে পারে যে রিয়ালিজমকে খুব হাসির মোড়কে পান, মেটাফর অ্যান্ড ডিস্টরশন অফ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন সর্বসমক্ষে তুলে ধরা হয়, কিছুটা বলা যেতে পারে সেটাকে কমেডি অফ ম্যানার্স, হাবভাব, আচরণ, বিধি, কমেডি অফ ম্যানার্স। হাউ ডু উই বিহেভ? It's a kind of mirror that is placed in front of us, that how we should behave, how are we behaving, how it should have been done. This is the basic thing, comedy of manners. তাই 1907 সালে উনি যখন এই গল্পটা পাবলিশ করলেন এবং পারফর্ম করলেন, তখন জাস্ট ঝড় বয়ে যায়। কারণ এই গল্পটা আইরিশ লাইফস্টাইলকে ভীষণভাবে আঘাত করে। লেখক থামলেন না, শুধু থামলেন না এটাই বলা যায় না, he convinced and stood beside his play to be performed and to be sold as a book also.
1905 সালে লেখাটা বেরিয়েছিল, কিন্তু পাবলিশ হয় 1907 সালে। অ্যান্ড as I told before, it's a beautiful example of comedy of manners, and it actually it's formed a niche in the elite society of classics. Anyways, এবার মোট গল্পটার যেটা মূল কথা এখানে বললাম, এবার এর পেছনে, এই যে গল্পটা লেখার পেছনে ছোট করে কিছু বলতে হবে, নাহলে এই গল্পটার সারমর্মটা বোঝা যাবে না। সেই সময় যেখানে গল্পটা presented, placed, the Mayo, it is in some kind of a remote state of Irish province. সেই সময় আইরিশ প্রভিন্সে against law, it was, মানে মানুষ তখন বিক্ষিপ্তভাবে সব জায়গায় একটা প্রোটেস্ট চলছে। মানুষ জানে না যে প্রোটেস্টটা কোন দিকে করলে ক্যাওস থেকে একটা ক্রিয়েশন হবে, তাই খুব ছোট ছোট অ্যাক্টস অফ মানে স্টুপিডিটি ইট টার্নড আউট টু বি আ হিরোইজম। তা আমাদের গল্পের এই দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেই গল্পের যে নায়ক, এবং খুব অদ্ভুতভাবে নায়ক বলা যায় না অ্যান্টি হিরো বলা যায়, এই গল্পটায় বোধহয় লেখক পুরোটা সেটা ছেড়ে দিয়েছে আমাদের পাঠকের কাছে। হিরো না অ্যান্টি হিরো, কেন এই কথাটা কেন বললাম? সে নিজের বাবাকে খুন করেছে। নিজের বাবাকে কেন খুন করেছে? নিজের বাবা বলেছিল যে তুমি কোনো কাজের নও বাবা, তোমাকে কোনো মেয়ে বিয়ে ঠিয়ে করবে না, তুমি একজন 45 বছর বয়সী এক মহিলাকে তুমি বিয়ে করো, যার ফলে তুমি যৌতুক হিসাবে এই পাবে, তুমি বিয়ে করো। এটার এগেনস্টে ও রাগ হয়েছে, বাবাকে দিয়েছে এক ঘা। And more or lessly he was supposed to get married with that woman who actually fed her, yes, who actually breastfeeding her. So where is the society is dealing with that? You cannot think about it. তা অ্যাক্ট 1 শুরু হচ্ছে, আমি অ্যাক্ট ওয়াইজ এর কথাটা বলছি, খুব সুন্দর একটা গল্প। আমি চাই সবাই এটাকে নাটশেলে পড়ে নিয়ে পরবর্তীকালে বড় করে পড়া যেতে পারে। তো অ্যাক্ট 1 শুরু হচ্ছে, ইটস আ পাব, একটা পাব মিনস উই অল নো অ্যাবাউট ইট, পাব ইন মায়ো। এক অল্প বয়সী মেয়ে, তার নাম পিজিন, সে কাজ করছে। তা কাজ করছে ভালো কথা, তার বাবার পাব, বাবা কোথায় যাবে না একটা সৎকারে যাবে। কেন সৎকারে যাবে না, সেইখানে এক মহিলার সৎকার হবে, সেখানে অ্যাম্পেল অফ ড্রিঙ্কস হবে, সেই কারণে সে ড্রিঙ্ক করতে যাবে, মেয়েকে পাবের কাজ রেখে দিই। আমি একটা কথা এই গল্পটার ক্ষেত্রে প্রত্যেকটা বলবো, হাসির মোড়কে গল্পটা ভীষণভাবে প্রেজেন্টেড, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ so hilarious and it's so presented, it is presented like we are sometimes shocked, we sometimes laugh, and we sometimes get like, is it true, it can it be happened? তো যাই হোক, তো সেইখান থেকে তো পিজিন ইজ লেফট অ্যালোন by her father. He was supposed to go to a wake because he will get ample of drink over there. তো এই সময় পিজিনের যে ফিয়ন্সে শন আসে। শন বলে, আরে তুমি একা একা থাকবে কেন? তা বলে যে না, বাবা তো ওখানে ওরকম যাবে। তো বলছে রাত্রিবেলা যদি কোনো মদ খেয়ে সৈনিক আসে তোমার সাথে অসভ্যতম করে, তো পিজিন এবং পিজিনের বাবা বলতে তুমি থেকে যাও। বলে না না, চার্চের লোকেরা কি বলবে? তাহলে ধর্ম মানুষকে ভয় দেখাচ্ছে যে মানুষের ইন নিডেও তুমি থাকতে পারবে না। রেসপন্সিবিলিটি সোসাইটি তোমাকে এরকম করছে যে তোমার মেয়ে বাড়িতে আছে, তুমি গা ভাসিয়ে দিতে পারো কেন? তা যাই হোক, এরকম ভাবে টাসেল হতে থাকে। তো এখানে শন অ্যান্ড পিজিনের কনভারসেশন ইজ সো হিলেরিয়াস, যে কি করে একজন বলছে আমি তোমার জন্য এই করতে পারি, একজন বলছে না না বাবা রক্ষা করো, তুমি এসব করো না, কারণ তোমার মতো এরকম প্রেমিক আমি চাই না। প্রত্যেকটা লাইন বাই লাইন এখন যাওয়া সম্ভব না, গল্পটা খুব ছোট্ট করে বলছি, ভীষণ ভালো লাগলো তাই পড়ে, তাই আমি সেটাকে শেয়ার করছি। আচ্ছা, তারপরে কি হলো, মিনওয়াইল শন বলছে আমাদের যে আরে জানো তো আসার সময় আমি একটা পাগলকে দেখেছি, ওখানে পাহাড়ের নিচে পড়েছিল। পাহাড়ের নিচে পড়েছিল? পিজিন বলল, তো সেই পাগলটা আসুন, সেই পাবে, তার নাম হচ্ছে ক্রিস্টি, আমাদের সেই হিরো। ক্রিস্টি এসে বলল
যে আমাকে একটু ড্রিঙ্ক দাও তো, তা দেওয়া হলো। বলছে তোমাকে এরকম দেখতে লাগছে কেন? বলছে আমি আমার বাবাকে মেরে এসেছি। তুমি তোমার বাবাকে মেরে এসছো? কেন মেরে এসছো? না বাবা আমাকে এই করেছে। এইটা শোনাতে আমাদের পিজিন লাভ অ্যাট ফার্স্ট টাইম উইথ আমাদের এই ক্রিস্টির এগেনস্টে পিজিন। কেন লাভ অ্যাট ফার্স্ট টাইম? এই যে একটা সোসাইটি যেখানে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, মানুষ কোনো, আজকে আমাদের করোনা পরিস্থিতির মতো মোস্ট অফ দ্য টাইম উই ডোন্ট হ্যাভ এনিথিং নিউ টু ডু। যেই একটা মানুষ কিছু নিউ করলো, হি ইজ লাইক ভ্যালারাস, হি ইজ লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড, he has done something very new, that's why he has to be worshipped as a hero. প্রেমে পড়ে গেল। কিন্তু শন এগেনস্টে যাই হোক এখান থেকে ওকে বাঁচানোর চেষ্টা করবে। অ্যান্ড ডে আফটার ডে আমরা দেখতে পারি যে আমাদের যে ক্রিস্টি, যে কিনা আগে খুব একটা প্ল্যাসিড, ডাল, মরবিড একটা ছেলে ছিল, he turned out to be a very courageous man. কেন courageous man? খুব অবাকভাবে নিজের ফলিটা ঢাকার জন্য, নিজের বাবাকে যে খুন করেছে নিজের ফলিটা ঢাকার জন্য, he turned out to be a very courageous man. এখানে মূল গল্পটাতে যাচ্ছি না, মেয়েরা এসে তাকে খুব করবে, তাকে খুব অ্যাডমায়ার করবে, সেসব প্রত্যেকটা লাইন পড়ার দরকার, নাহলে এই গল্পটার যে রসাস্বাদন সেটা হবে না। তো শেষে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে ক্রিস্টি, সে বাবাকে একঘা দিয়েছিল, কিন্তু বাবা কিন্তু অ্যাকচুয়ালি মরেনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে হিজ ফাদার কেম ব্যাক টু দ্য সিন। তখন বাকি যারা রয়েছে ইনক্লুডিং পিজিন বলে, হায় হায় তোমার বাবা মরেনি, তাহলে তো তুমি কোনো হিরো না। তাহলে কি সত্যি তার বাবাকে মেরে ফেলা উচিত ছিল টু প্রুভ হিমসেলফ আ হিরো? হি ডিড দ্যাট অলসো। টু প্রুভ হিমসেলফ আ হিরো, হি সেকেন্ড টাইম hit his father. Unfortunately, his father survived. But here lies the question: how you can define heroism? By the act of something wrong that you can define heroism? হিরোইজম মানে কি? আমি কোনো একটা ভুল করলাম, সেই ভুলটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, কিছুদিন আগে আমি একটা কথা শুনছিলাম, the act of consistency. Human nature is like that. If you do something very wrong, you take it as your ego to be consistent on that point. তো আমাদের সোসাইটি কি শেখাচ্ছে? টু বি কনসিস্টেন্ট অন দ্যাট। আমাদের ইগোটাকে আমরা ছাড়বো না। ও এর মাঝখানে চলে আসছে রিলিজিয়ান, এর মাঝখানে চলে আসছে ল অ্যান্ড অর্ডার। তাহলে ল অ্যান্ড অর্ডারটা কি করে? মানুষের কাছ থেকে ইনোসেন্সটা কেড়ে নিতে পারে, মানুষের কাছ থেকে তার জেনুইন বিংটা কেড়ে নিতে পারে। দ্য অ্যাকচুয়াল গ্রেটনেস ক্যান বি হ্যাম্পার্ড বাই দ্য ল অ্যান্ড অর্ডার অ্যান্ড রিলিজিয়ান, রাইট? তো এই সব জিনিস, সব ছন্দটা হচ্ছে, এইটাই হচ্ছে মূল বক্তব্য গল্পটার, যে হাউ সোসাইটি, হাউ অ্যাবসার্ড রিয়ালিটি, দ্য অ্যাবসার্ড রিয়ালিজম ক্যান টেক অ্যাওয়ে দ্য ইনোসেন্স অফ ম্যান, and how we can live in the false romanticism, the false heroism, and all is being, প্রত্যেকটা জিনিস, খুব সুন্দরভাবে, এই যে একটা কনফ্লিক্ট, প্রত্যেকটা কনফ্লিক্ট খুব সুন্দরভাবে প্রেজেন্টেড। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এমন কিছু ছন্দ আছে, এমন কিছু পান, হিউমার অ্যান্ড মেটাফর আছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল and it takes one beyond the level. এটা না পড়লে হয়তো বোঝা যাবে না। তা এই গল্পটা খুব ছোট করে আজকে পড়লাম, আর এটার প্লট অ্যান্ড ক্যারেক্টারাইজেশনের মধ্যে একটা আমরা বলতে পারি যে ক্রিস্টের ক্যারেক্টারাইজেশনটা, যে অ্যাপারেন্টলি একটা ইনোসেন্ট ম্যানকে হাউ হি টার্নড আউট টু বি দ্য কমপ্লিট প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অ্যান্ড শেষ পর্যন্ত সে যখন চলে গেল সিন থেকে, তখন প্রত্যেকে কাঁদছে যে আরে মাই প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ লিভিং। তো তুমি তার সঙ্গে কি করলে, তার মনের সাথে কি করলে, তার দায়ভার কে নেবে? তো পুরো জিনিসটা খুব একটা হাস্যরসাত্মকভাবে প্রেজেন্টেড, কিন্তু শেষটা ইজ আ ওয়ে বিটার, অ্যান্ড ইট মেক্স
ইউ থিঙ্ক কি এর 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 শেষটা কোথায়, এর এন্ডটা কোথায়। অদ্ভুতভাবে এই গল্পটা 3 অ্যাক্ট প্লে, কিন্তু আমরা যে ক্লাইম্যাক্স অ্যান্ড অ্যান্টি ক্লাইম্যাক্স বারবার করে তার খেলা দেখি। কখনো মানে ওই ক্রিস্টির বাবা ফেরত আসে, কখনো আবার চলে যায়, একটা ভয় কি হবে, একটা ভয় কি হবে না। আবার বলছি ল্যাঙ্গুয়েজ, কমেডি অফ ম্যানার্স মিন্স অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। শেরিডানকে আমরা দেখেছি, সিঞ্জ ইজ ওয়ান অফ দেম অলসো। It is not only a play to be read, it's a play to think, and আমার খুব ভালো লাগার একটা পছন্দের প্লে। যদি এই বিষয়ে আরও কারো কিছু জানতে ইচ্ছে করে, you can comment me on inbox like plot construction and characterization, and about the title you can comment me. If you do that, I will go through that point also. It's a very nutshell of the play. And if you like my video and if you want to know anything more about the literature or film, please do subscribe my channel and like and share. Thank you.